একটি নিষ্পাপ মেয়েকে ভোগ করে যখন অস্বীকার করে, অতঃপর শারীরিক ব্যায়াম চলছে প্রেমিক আর প্রেমিকার। শারীরিক চাহিদা শেষ করে আমি বললাম, সোনা, আমরা বিয়েটা কবে করছি? এভাবে আর কতদিন চুরি করে বাড়িতে ফাঁকি দিয়ে দেখা করব? আমার পেটে বাচ্চা এলো বুঝি। আহা, সবকিছুতে এত তাড়া কেন তোমার বলো তো জান? আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। আমরাই তো, সময় হোক বিয়ে করব। এখন প্যারা দিও না প্লিজ, চলো আর একবার শুরু করি। তুমি কি ছোট বাচ্চা? এত বেখেয়ালি হলে চলে বলো? জান, বোঝার চেষ্টা করো। আমি অনুভব করছি আমার পেটে সন্তানের আবির্ভাব হয়েছে। সেই 6টি মাস থেকে একে অপরের স্বামী স্ত্রীর মতো রয়েছি। তো কি হয়েছে? তুমি এখন আমাকে বিয়ে করো, না হলে পরবর্তীতে বাড়ির লোকজন জানাজানি হলে অনেক সমস্যা হবে। আদনান আমার কথা শুনে আমাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। আমিও সাথে সাথে উঠে গেলাম। কি হলো আদনান, তুমি কি কথা রাখবে না? চুপ করবে মিথিলা তুমি? এ মধুর সময় তুমি এসব বলে মুড খারাপ করে দিলে। তোমার এক কথা বারবার শুনতে ইচ্ছা হচ্ছে না। এই সম্পর্কে পরে কথা বলবো বলেছি না? আদনানের কথা শুনে আমি আর কিছুই বললাম না। বাসায় চলে যাও, ঠিক সময় না ফিরলে আবার সমস্যা হবে। আমি মাথা নিচু করে চেহারা অন্ধকার করে আছি দেখে আদনান আমাকে বুকে টেনে নিয়ে মুখটা তুলে কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না, সময় মতো সবকিছু হবে, এখন যাও। আমি বের হয়ে গেলাম। আদনান আমার দিকে তাকিয়ে একটা ডেফিল হাসি দিল। সকালে ডাইনিং টেবিলে নাস্তা করার সময় হঠাৎ আমার বমি বমি ভাব হচ্ছে। আমি তখনই মায়ের সামনে থেকে উঠে বেসিনের দিকে চলে যাই। মা অবাক হয়ে উঠে আমার কাছে চলে আসে। কিরে মা, কি হয়েছে তোর? হঠাৎ বমি করছিস? তোর কি শরীর খারাপ নাকি? হ্যাঁ মা, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠলো, শরীরটা বেশ দুর্বল লাগছে, একটু ঘুমোলে মনে হয় ঠিক হয়ে যাবে। আমি একটু রুমে গিয়ে রেস্ট নিচ্ছি। হ্যাঁ মা। এই বলে আমি রুমের দিকে চলে গেলাম। মা রান্নাঘরের দিকে চলে যায়। আমি রুমে এসে পেটে হাত দিয়ে ভাবছি, সত্যি আমার পেটে বাচ্চা আসেনি তো আবার? এ বমি, দুর্বলতা, মাথা ব্যথা, এসব তাহলে কিসের জন্য? এসব কি তাহলে এর জন্য? না, আমার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই বলে আমি তড়িঘড়ি করে ডাক্তারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ডাক্তার আমার সবটা চেক করে বলল, আপনার জন্য খুশির খবর আছে, আপনি মা হতে চলেছেন। আপনি একটু সাবধানে চলাচল করবেন। বাচ্চাটি ভালোই আছে, কিন্তু এমন খুশির সময় তো পরিবার পাশে থাকার কথা। তাহলে কি আমার ধারণা ভুল না হলে কি আপনি অবিবাহিতা? আমি ডাক্তারের কথায় হাঁ হয়ে আছি। এই যে বলতেই আমার ধ্যান ভাঙে। আসলে আপনি ঠিক ধরেছেন, আমি জানি না আমি কি করব, বাড়িতে কি বলবো। বাবা মা জানলে তো আমাকে মেরে ফেলবে। আপনি কি অ্যাবর্শন করাবেন? না, প্রশ্নই ওঠে না। আমার বাবু পৃথিবীতে আসবে। না হলে একটা কাজ করেন, আপনার ভালোবাসার মানুষকে এসব বলেন, তাহলে কোনো একটা সমাধান বের হবে। হ্যাঁ ডাক্তার, অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, আমি তাহলে আসি। এই বলে আমি চলে আসি। ডাক্তার মনে মনে বলছে, তোমাকে তো আমি চিনি, এই ব্যাপারটা বড় হওয়ার আগে সোহবার আঙ্কেলকে জানাতে হবে। এই বলে মোবাইলটি বের করে কল দিতে লাগলো। কল কয়েকবার দেবার পর রিসিভ করে। কল রিসিভ করতেই আদনান বলল, কি সমস্যা তোমার? আমি তো বিজি আছি, যার জন্য কল রিসিভ করছি না। তা বুঝার মতো ন্যূনতম জ্ঞান তোমার হয়নি? আদনান, তোমার হয়ে গেলে আমি কি একটু বলতে পারি? কি বলবে তাড়াতাড়ি বলো। শোনো, মোবাইলে এত কথা বলতে পারবো না। তুমি আমার সাথে জরুরি ভাবে দেখা করো। আমি পারবো না। যদি না আসো তাহলে কিন্তু আমি খারাপ কিছু করব, তাও নিজের সাথে। আদনান ভাবছে আত্মহত্যা করে ফেলবে না তো আবার? তাহলে তো আমি ফেসে যাবো। আচ্ছা আমি দেখা করব, চলে আসো তুমি। আমি কলটি রেখে চলে গেলাম। আদনানের সাথে দেখা হতেই আদনান বলল, কি হয়েছে? এত জরুরি তলব কেন? আদনান, আমি তো শেষ। বাড়িতে জানলে আমাকে জানে মেরে ফেলবে। বিষয়টা খুলে বলো। আমি প্রেগনেন্ট। আদনান, কি পাগল হয়ে গেছো তুমি? আমি ঠিকই বলছি। আশ্চর্য, সহবাসের পরে তুমি বাচ্চা না হওয়ার ঔষধ খাওনি? না। কেন খাওনি? ঔষধ খাওয়ার কি দরকার? আমরা তো বিয়ে করছি, তাই না জান? না, প্রশ্নই আসে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ তোমাকে আমি পছন্দ করি না, শুধুমাত্র টাইম পাস করেছি। কি? হ্যাঁ, তোমার মতো মেয়ের সঙ্গে প্রেম করব? হ্যাঁ, আমি যে টাইম পাস করেছি এটাই অনেক বেশি। এই মজা করো না প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। আদনান হেসে হেসে বলল, মজা করবো কেন? সত্যিই বলছি। কথাটা শুনেই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চারিদিকে যে অন্ধকার হয়ে যাচ্ছে, কেউ যেন ছুরি দিয়ে আমায় বারবার আঘাত করছে। আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করবে না। যদি ভালো না বাসবে তাহলে আমার সঙ্গে এমন করলে কেন? কেন এইসবে তুমি মজা পাওনি? তুমি যেমন মজা পেয়েছো আমিও মজা পেয়েছি। প্লিজ জান, এমন করো না। দেখো, তোমার সঙ্গে আমার স্ট্যাটাসে যায় না তুমি কোথায় আর আমি কোথায়। হ্যাঁ, সব বুঝলাম, কিন্তু এই সন্তানের কি হবে? নষ্ট করে দাও, সবে তো মাত্র হয়েছে, তাই না? আমি আদনানের পায়ে পড়ে গেলাম। প্লিজ তোমার দুটি পায়ে পড়ি, আমার সঙ্গে এমন করো না, মাপ চাই। আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবে না। কথাটি বলেই আদনান ধাক্কা দিয়ে চলে যায়। আমি কান্না করতে করতে মাটিতে বসে গেলাম। আমি রুমে এসে বসে কাঁদছি। কি করব বুঝতে পারছি না। আমার বাচ্চাটির কি হবে? কিভাবে বাঁচবে এই সমাজে, যে সমাজে মানুষ চেনা বড়ই দেয়? এমন সময় মা বাবা আসলে আমি দাঁড়িয়ে যাই। বাবা বলল, তুই আমার মেয়ে, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তুই এত নোংরা হয়ে গেছিস। আমি বাবার কথায় চমকে গেলাম। তার মানে বাবা সব জেনে গেছে? মা বলল, আমি সেদিনই লক্ষ্য করেছিলাম, কিন্তু বিষয়টা সিরিয়াস ভাবে নেইনি। আমি বাবা মায়ের কথায় কেঁদে দিলাম। মা, বাবা, আমাকে নিয়ে টেনশন করো না। তোমাদের মেয়ে আর থাকবে না এই রঙিন পৃথিবীতে। অনেক দূরে চলে যাব, কেউ জানার আগেই চলে যাব সবাইকে ছেড়ে। তোমাদের তাতে কোনো সমস্যা হবে না। বাবা তখনই আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তুই কেন মরবি? তুই আমার মেয়ে। প্রেম ভালোবাসা তো খারাপ কিছু নয়। খারাপ তো এই জগতের মানুষ। তুই তো পাপ করিসনি, ভালোবেসেছিলি। ভুল না হয় একটা করে ফেলেছিস, সেটা শুধরানোর দায়িত্ব আমাদের। আমি বাবার কথায় আবেগ আপ্লুত হয়ে গেলাম। মা বলল, আর কান্নাকাটি করিস না, আমরা ওই ছেলের খোঁজ নিব। যেভাবেই হোক ওকে তোর কাছে এনে দিব, পারলে আইনের আশ্রয় নিব। আমি বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম।
বাবা মা আমাকে সান্ত্বনা দিতে লাগলো, আর এখানে একটি মেয়ের জীবন ও একটি ছেলের বেইমানি দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হতে চলেছে পরে? ভালোবাসা ঠিক আছে, কিন্তু শরীর বিলিয়ে দিয়ে নয়। মেয়ের বাবা মা কি পারবে ছেলেটিকে মানাতে? শেষ পর্যন্ত কি তাদের মিল হবে? ছেলেটা কি মেনে নিবে এই সম্পর্ক? সবকিছু জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।